আমরা অনেকেই আচ্ছা শুনে থাকি যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটকে বাড়িয়ে দিয়েছে বা কমিয়ে দিয়েছে। এই রেপো রেট বাড়ানো বা কমানো এর সরাসরি প্রভাব লক্ষ্য করা যায় ব্যাংকের দেওয়া লোন এবং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের উপর। এই নীতিকে আমরা বলে থাকি মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি বা রেপো রেটকে বাড়ানো বা কমানোর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক বাজার দরকে নিয়ন্ত্রণ করে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে রিজার্ভ ব্যাঙ্ক ইচ্ছামতো নোট চেপে কোনোদিন পভার্টি দূর করতে পারবে না। আমাদের যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমরা যাই কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলি আছে, যেখানে আমাদের অ্যাকাউন্ট আছে, সেই কমার্শিয়াল ব্যাঙ্কগুলির কাছে। কমার্শিয়াল ব্যাঙ্কগুলি হলো আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, পিএনবি। যেসব ব্যাঙ্কগুলি আমরা টাকা রাখি সেই ব্যাঙ্কগুলিকে বলা হয় কমার্শিয়াল ব্যাঙ্ক। ব্যাংকের সোর্স অফ ইনকাম কী? ব্যাংকের সোর্স অফ ইনকাম হলো ইন্টারেস্ট। অর্থাৎ ব্যাংক মানুষকে লোন দেয় এবং সেই টাকা থেকে মানুষ যখন শোধ দেয় ব্যাংককে, তার একটা ইন্টারেস্ট থাকে, সেই ইন্টারেস্টটা হলো ব্যাংকের সোর্স অফ ইনকাম। অনেকে আমরা ইএমআই জিনিসপত্র কিনে থাকি। যদি কোনো একটা বস্তুর কস্ট প্রাইস 50,000 টাকা হয় এবং আমরা ইএমআই নিই, তাহলে সেখানে একটু বেশি টাকাই আমাদের দিতে হয়, প্রায় 55,000 থেকে 60,000 টাকা। এই 5 থেকে 10,000 টাকা ব্যাংকের ইনকাম। এবার আমরা যেই টাকা ব্যাংকে রাখি, শুধু সেই টাকার উপর ভরসা করে ব্যাংকের চলে না। ব্যাংকেও অনেক সময় টাকা ধার করতে হয় ব্যাংকের প্রয়োজন মেটাতে। ব্যাংক যখন ধার করে টাকা, তখন ব্যাংক যায় আরবিআই বা রিজার্ভ ব্যাংকের কাছে টাকা ধার করার জন্য। আরবিআই বা রিজার্ভ ব্যাংক ফ্রিতে তো ব্যাংকে টাকা দেবে না। একটা নির্দিষ্ট সুদের হারে আরবিআই বা রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল যে ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলিকে টাকা ধার দেয়। সেই রেটটাকে বা সুদের হারটাকে বলা হয় রেপো রেট। রেপো রেট হলো সেই রেট বা সেই সুদের হার যেই সুদের হারে রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলিকে টাকা ধার দেয়। এবার ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিয়ে আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে কমার্শিয়াল ব্যাংকগুলি কী করে? সাধারণ মানুষকে লোন দেয়। এবার আরবিআই থেকে যখন কমার্শিয়াল ব্যাংকগুলি লোন নেয়, এখন রেপো রেট হলো 4% বর্তমানে। এটা নির্দিষ্ট সময় টু সময়ে চেঞ্জ হয়। তো যখন কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআইয়ের কাছ থেকে লোন নিল, সেই 4% হারে লোন দিল। এবার লোনের টাকাটা কমার্শিয়াল ব্যাংক, এসবিআই, পিএনবি যেগুলো আছে, তারা তো নিজের কাছে ফেলে রাখার জন্য রেখে দেয়নি না। তারা যদি সেই টাকাটা লোন সুদ করে টাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেয়, তাহলে তাদের কী লাভ হবে? কোনো লাভ হবে না। কমার্শিয়াল ব্যাংকগুলি জনতার কাছে বা পাবলিকের কাছে একটা নির্দিষ্ট সুদের হারে টাকাটা ধার দেয় সাধারণ মানুষকে। সেই সুদের হারটাকে বলা হয় বেস রেট। অর্থাৎ বেস রেট হলো সেই রেট যেই রেটে কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ আইসিআইসিআই, অ্যাক্সিস, পিএনবি, এই সমস্ত ব্যাংক যেখানে সাধারণ মানুষের খাতা থাকে, সেই হারে সাধারণ মানুষকে টাকা ধার দেয়। এই বেস রেট সবসময় রেপো রেটের থেকে বেশি হবে, কারণ কমার্শিয়াল ব্যাংক যেই রেটে টাকা ধার নেবে নিশ্চয়ই তার থেকে বেশি রেটেই টাকা ধার দেবে, নাহলে তার তো লাভই থাকবে না কোনো। ধরা যাক এখানে 10% হারে পাবলিককে ধার দিয়েছে। এখন ব্যাংক থেকে যখন কোনো মানুষ টাকা ধার নেয়, তখন তার কাছে প্রচুর ক্যাশ টাকা চলে আসে। একটা সার্টেন গ্রুপ অফ পিপল যখন ব্যাংক থেকে প্রচুর টাকা ধার নিচ্ছে, তখন তাদের কাছে প্রচুর টাকা চলে আসছে হাতে, ক্যাশ টাকা। এই ক্যাশ টাকা তো এই ক্যাশ টাকাটাকে বলা হয় লিকুইডিটি। অর্থাৎ মানুষের কাছে যখন প্রচুর টাকা থাকে, তখন সেই ক্যাশ টাকাটাকে বলা হয় লিকুইডিটি। মার্কেটে যখন খুব লিকুইডিটি বেশি থাকে, অর্থাৎ ক্যাশ টাকা বেশি থাকে, তখন সেটা ইকোনমির পক্ষে খুব একটা ভালো হয় না। কারণটা হলো, মানুষের কাছে যখন খুব টাকা থাকবে, তখন তারা কী করবে? সেই টাকাটা খরচা করার জন্য দোকানে যাবে, বিভিন্ন ধরনের জিনিস কিনবে, যেমন গাড়ি, এখানে সোনা, গোল্ড। তাহলে বাজারে প্রোডাক্ট বা কমোডিটির পরিমাণ তো নির্দিষ্ট।
একটা সময়ে একটা দোকানে নির্দিষ্ট পরিমাণেরই জিনিস থাকে, কিন্তু যে পরিমাণে জিনিস আছে তার থেকে যদি কাস্টমার দোকানে বেশি এসে যায় তখন ডিম্যান্ড বেড়ে যায়, প্রোডাকশান কম থাকে। তখন কি হয়, দোকানদার জিনিসের দাম বাড়িয়ে দেয়, যার ফলে সাধারণ মানুষ যারা থাকে, যারা ব্যাংক থেকে লোন করেনি জমানো পয়সায় যখন কিনতে যায় তখন তাদের কাছে সেই জিনিসটা খুব বেশি দামের মনে হয়। অর্থাৎ বাজারে ইনফ্লেশন খুব বেড়ে যায় যখন বাজারে এই লিকুইডিটি বা ক্যাশ টাকা প্রচুর বেড়ে যায়। এবার এই জিনিসটাকে সরকার রোখার জন্য আরবিআইয়ের দ্বারা এই রেপো রেট বা ব্যাংকের রেটটাকে কন্ট্রোল করে, রিজার্ভ ব্যাংকের রেটটাকে। যখন বাজারে লিকুইডিটি খুব বেশি হয়ে যায় তখন রিজার্ভ ব্যাংক কী করে, এই রেপো রেটটাকে বাড়িয়ে দেয়। আগে রেপো রেট 4% ছিল ধরি, এখন বাজারে লিকুইডিটি কমানোর জন্য রিজার্ভ ব্যাংক রেপো রেটটাকে 10% করে দিয়েছে। তাহলে যখন কমার্শিয়াল ব্যাংকগুলি 10% হারে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোন নেবে তখন নিশ্চয়ই তারা তার থেকে আরও বেশি পার্সেন্টে মানুষকে ধার দেবে। তাহলে এখন বেস রেট 15%, আগে ছিল 10%, এখন 10% থেকে 5% বেড়ে হলো 15%। একটা কথা মাথায় রাখতে হবে যে রেপো রেট, এই রেপো রেটটার সুদের হারটা 2 থেকে 14 দিনের জন্য হয়। অর্থাৎ এই রিজার্ভ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলিকে যে রেপো রেটের ধার দেয় সেটা 2 থেকে 14 দিনের জন্য এই ডিউরেশনে ধার দেয়। আর সাধারণ মানুষকে যখন কমার্শিয়াল ব্যাংকগুলি ধার দেয় সেটা 1 বছরের জন্য রেটটা ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ যখন সুদের হার বেড়ে গেল তখন মানুষ আর ধার নিতে চাইবে না, কারণ তাকে বেশি টাকা পে করতে হবে। তাহলে যখন মানুষের কাছে ফলে ক্যাশ টাকা কমে যাবে, এবং মানুষের কাছে যখন ক্যাশ টাকা কমে যাবে তখন মানুষ আর দোকানে গিয়ে জিনিসপত্র কেনার জন্য হুড়োহুড়ি করবে না, যার ফলে বাজারে মার্কেটে জিনিসপত্রের ডিম্যান্ড কমে যাবে, চাহিদা কমে যাবে। তখন দোকানদার কি আর দাম বাড়ানোর জন্য যাবে? তখন জিনিসপত্রের যখন চাহিদা কমে যাবে তখন দোকানদার জিনিসের দাম কমিয়ে দিতে বাধ্য হবে, যার ফলে ইনফ্লেশন মার্কেট থেকে আস্তে আস্তে কমতে থাকে। এভাবে রিজার্ভ ব্যাংক রেপো রেটকে বাড়িয়ে বা কমিয়ে মার্কেটের ইনফ্লেশনকে কমায় বা বাড়ায়। দেখে নেব এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হলো সেই সিস্টেম যার মাধ্যমে কোনো কমার্শিয়াল ব্যাংক যেমন এসবিআই, পিএনবি, আইসিআইসিআই ব্যাংক, এইসব ব্যাংকের যখন টাকার প্রয়োজন হয় এমার্জেন্সি বেসিসে, অর্থাৎ যখন ক্যাশের খুব অভাব দেখা যায় হঠাৎ করে অনেক কাস্টমার লোনের জন্য অ্যাপ্লাই করে ফেলে, তখন এমার্জেন্সি বেসিসে ব্যাংকে লোন নিতে হয় আরবিআইয়ের কাছে। এই এমার্জেন্সি বেসিসে শর্ট টার্মের জন্য বা একদিনের জন্য, এরকম শর্ট টার্মের জন্য এমার্জেন্সি বেসিসে যখন ব্যাংক লোন নেয় আরবিআইয়ের কাছ থেকে, সেই লোনটাকে বলা হয় এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এখন বর্তমানে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি 4.25%। এটা খুব অল্প সময়ের জন্য দেওয়া হয়। ব্যাংক যখন আরবিআইয়ের কাছ থেকে লং টার্মের জন্য লোন নেয় বা অনেক দীর্ঘ সময়ের জন্য লোন নেয়, কমার্শিয়াল ব্যাংক এই লোনটা আরবিআইয়ের কাছ থেকে নেয় লং টার্মের জন্য, তখন সেই রেটটাকে বলা হয় ব্যাংক রেট। এই ব্যাংক রেট বর্তমানে হলো 4.25%। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি যে এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এটা খুব স্বল্প সময়, মানে একদিনের জন্য প্রায় নেওয়া হয়। রেপো রেট নেওয়া হয় 2 থেকে 14 দিনের জন্য, আর ব্যাংক রেট হলো লং টার্মের জন্য, এটা 1 বছরের অ্যাপ্রক্স এত সময়ের জন্য নেওয়া হয়। তাহলে এটা একটা প্রশ্ন আমাদের মনে রাখতে হবে যে ব্যাংক সবথেকে বেশি কোন রেটে ধার নেয়? ব্যাংক সবথেকে বেশি রেপো রেটে টাকা ধার নেয় আরবিআইয়ের কাছ থেকে। এবার আমরা দেখে নেব যে কমার্শিয়াল ব্যাংক যখন সাধারণ মানুষকে বা পাবলিককে লোন দেয় তখন সে কিভাবে দেয়। কমার্শিয়াল ব্যাংক বা আমাদের যেই ব্যাংকগুলোতে খাতা থাকে সাধারণত, যেখানে আমরা লেনদেন করি, সেই ব্যাংকে 2 ধরনের কাস্টমার থাকে। একটা কাস্টমার হলো অর্ডিনারি কাস্টমার, যাদের ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি টাকা থাকে, যারা মোটামুটি লেনদেন করে,
আর একটা হলো হাই প্রোফাইল বা ফেভারিট কাস্টমার, যেমন বড় বড় বিজনেসম্যান বা যাদের অ্যাকাউন্টে অনেক কোটি কোটি টাকা থাকে। তো ব্যাংক এরকম দুই ধরনের কাস্টমারদের দুরকমভাবে ট্রিট করে। কি, ব্যাংক যখন ধার দেয় বা লোন দেয় তখন তাদের দু রকমের রেট থাকে। একটা হলো পিএলআর বা প্রাইমারি লেন্ডিং রেট। এই প্রাইমারি লেন্ডিং রেট ফর অর্ডিনারি কাস্টমার। এই প্রাইমারি লেন্ডিং রেটের পার্সেন্টেজটা বা সুদের হারটা একটু বেশি থাকে। এখানে আমি দেখিয়েছি যে ধরে নিয়েছি 10, 12 থেকে 13%। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আর ফেভারিট কাস্টমার বা বড় বড় বিজনেসম্যান যারা বা ব্যাংকের সঙ্গে যাদের পরিচিত থাকে বা ব্যাংক তাদের অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকে, তাদের ব্যাংক লোন দেয় খুব কম রেটে, যে রেটটাকে বলা হয় বেস রেট। বেস রেটে লোন দেওয়া হয় ফেভারিট কাস্টমারদের জন্য। এখন আমরা দেখে নেব রিভার্স রেপো রেট। মাঝে মাঝে এমনও হয় যে ব্যাংকের কাছে টাকা বেশি এসে যায়, ব্যাংকের কাস্টমাররা অনেক টাকা যদি জমা করে দেয় বা প্রয়োজন মতো কাস্টমাররা যদি লোন না নিতে ইন্টারেস্টেড হয়, বা অনেক সময় ইকোনমি ডাউন থাকার জন্য ব্যাংক লোন দিতে ভয় পায় এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের জন্য। তো এই রকম সিচুয়েশানে বা হলিডে এসে যায়, যখন দীর্ঘ 7-8 দিনের জন্য ছুটি হয়ে যায় ব্যাংক, তখন সেই টাকাটা ব্যাংকে যদি পড়ে থাকলে তো ব্যাংকের লসই হবে, ব্যাংকের কোনো ইনকাম হবে না। সো এই রকম সিচুয়েশানে ব্যাংক কী করে, আর টাকাটা আরবিআইয়ের কাছে আবার নিয়ে যায়, যে আরবিআইকে গিয়ে বলে যে আপনি এই টাকাটা ধার নিয়ে নিন। আরবিআইয়ের টাকার প্রয়োজন নেই, কিন্তু আরবিআই ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের লাভের কথা ভেবে সেই টাকাটা নিজের কাছে রেখে দেয় এবং একটা সার্টেন অ্যামাউন্ট সুদ দেয়। সেই সুদটাকে বলা হয় রিভার্স রেপো রেট। অর্থাৎ এখানে প্রাইমারি যে ব্যাংকগুলি আছে, এসবিআই, পিএনবি, কমার্শিয়াল ব্যাংক, এই কমার্শিয়াল ব্যাংকগুলি আরবিআইয়ের কাছে যখন টাকা রাখে তখন সেই সুদের হারটাকে বলা হয় রিভার্স রেপো রেট। এখন বর্তমানে রিভার্স রেপো রেট হলো 3.35%। এই রিভার্স রেপো রেট সবসময় রেপো রেটের থেকে একটু কমই থাকে। সিআরআর, সিআরআর হলো ক্যাশ রিজার্ভ রেশিও। অর্থাৎ আমরা বা সাধারণ পাবলিক যখন ব্যাংকে টাকা রাখি, সেই টাকাটাকে ব্যাংকের পরিভাষায় বলে, ইকোনমিকের পরিভাষায় বলে এনডিটিএল, অর্থাৎ নেট ডিপোজিট টাইম লাইবিলিটি। নেট ডিপোজিট মানে কত টাকা ব্যাংকে জমা আছে, আর টাইম লাইবিলিটি মানে কতদিন পরে সেই টাকাটা তাদের ফেরত দিতে হবে। তো ব্যাংক যদি গ্রাহকদের সমস্ত টাকাটাই লোন হিসাবে অন্য কোনো গ্রাহককে দিয়ে দেয় এবং সে যদি লোন পরে পরিশোধ না করতে পারে, তাহলে তো সাধারণ মানুষের মাথায় হাত পড়ে যাবে। তাই রিজার্ভ ব্যাংকে একটা নিয়ম বার করেছে, যে সেই নিয়ম অনুযায়ী ব্যাংকের কাছে যা এনডিটিএল বা নেট ডিপোজিট টাইম লায়াবিলিটিস বা যা টাকা থাকবে, সেই টাকার টোটাল 4% ব্যাংকে ক্যাশ হিসাবে রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখতে হবে। এটা হলো সিকিউরিটি ডিপোজিট। এই টাকার ওপরে কমার্শিয়াল ব্যাংকগুলি কোনো সুদ পাবে না। এটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে ব্যাংকগুলিকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। কিন্তু যদি বাকি 96% টাকাও যদি ব্যাংক মার্কেটে ছেড়ে দেয় বা 96% টাকাই যদি সবটা লোন দিয়ে দেয়, তাহলে তো যদি টাকাটা কেউ নিয়ে নেয় তাহলে তো সেই টাকা গ্রাহকদের ফেরত দিতে পারবে না, বা মার্কেটের লিকুইডিটি খুব বেশি পরিমাণে হয়ে যাবে এবং মানুষের হাতে প্রচুর টাকা চলে আসবে এবং দ্রব্যমূল্য বেড়ে যাবে। তো সেই জিনিসটাকে কাউন্টার করার জন্য আরেকটা টার্ম আছে, সেটা হলো এসএলআর। এসএলআর হলো স্ট্যাটুটরি লিকুইড রেশিও। এই স্ট্যাটুটরি লিকুইড রেশিও বা এসএলআর এখন বর্তমানে হলো 18.5%। অর্থাৎ ব্যাংকের টোটাল যে এনডিটিএল যা টাকা থাকবে তা টোটাল 18.5% ব্যাংক নিজের কাছে লক হিসাবে, রিজার্ভ হিসাবে নিজের কাছেই রাখবে। কী কী ফর্মে রাখতে পারে? লিকুইড মানি হিসাবে রাখতে পারে, ক্যাশ হিসাবে রাখতে পারে, গোল্ড হিসাবে রাখতে পারে, বা গভর্নমেন্ট সিকিউরিটি হিসাবে নিজের কাছে রাখতে হবে। এই টাকা ব্যাংক কোনোভাবেই খরচ করতে পারবে না। যদি বেশি মার্কেটে যদি বেশি টাকা চলে আসে, তার একটা কুপ্রভাব দেখা দিয়েছিল ভেনিজুয়েলায়, যেখানে
ইনফ্লেশন 10 লক্ষ গুণ বেড়ে গেছিলো। অর্থাৎ ভেনেজুয়েলায় একটা রুটি কিনতে গেলে 2 লাখ টাকা লাগতো তখন। তাই রিজার্ভ ব্যাঙ্ক ইচ্ছামতো নোট ছাপিয়ে কোনোদিনই পোভার্টি দূর করতে পারবে না। এবার আমরা দেখে দেবো মনিটারি পলিসি, এমএসএফ, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর, এইগুলি যদি ইনক্রিজ হয় বা বেড়ে যায় তাহলে ইন্টারেস্ট, লোন, ক্যাশ, ডিমান্ড, প্রাইস, ইনফ্লেশনের উপর কী কী প্রভাব পড়ে। এমএসএফ, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর যদি বৃদ্ধি পায় তাহলে ইন্টারেস্ট কী হবে? বৃদ্ধি পাবে। ইন্টারেস্ট বৃদ্ধি পেলে কেউ আর লোন নিতে চাইবে? লোন নিতে তখন মানুষ ভয় পাবে এবং লোন নেবে না। তাহলে ইন্টারেস্ট বৃদ্ধি পেলে লোনের পরিমাণ কমে যাবে, এবং লোনের পরিমাণ কমে গেলে ক্যাশের পরিমাণ, ইন্টারেস্ট বৃদ্ধি পেলে লোনের রেট বেড়ে যাবে কিন্তু মানুষের লোন নেওয়ার পরিমাণ কমে যাবে। লোন নেওয়ার পরিমাণ কমে গেলে মানুষের হাতে টাকা কমে যাবে, মানুষের হাতে টাকা কমে গেলে মার্কেটের ডিম্যান্ড কমে যাবে, ডিম্যান্ড কমে গেলে জিনিসের প্রাইস কমে যাবে, এবং প্রাইস কমে গেলে বাজারে ইনফ্লেশন কমে যাবে। এইভাবে মনিটারি পলিসির মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি বা হ্রাস করতে সক্ষম হয়। ভিডিওটি এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।